ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা ইনডেফিনিট মানে হলো সাধারণ বা অনির্দিষ্ট, এর আরেকটা নাম হলো কি সিম্পল। ইনডেফিনিট আরেকটা নাম হলো সিম্পল। তাহলে ইনডেফিনিট মানে হলো অনির্দিষ্ট, তার মানে নির্দিষ্ট কোনো সময় থাকবে না, বা অনির্দিষ্ট মানে কি চলমান হলে তো এটা আমরা নির্দিষ্টতা বোঝাই, কিন্তু এমন বোঝাবে না। ফিউচার ইনডেফিনিট মানে হলো কি, তাহলে ফিউচার মানে কি ভবিষ্যৎ, আর ইনডেফিনিট মানে সাধারণ, তাহলে সাধারণ ভবিষ্যৎকাল বা অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ মানে পরে, এখানে বলছে ভবিষ্যৎকালে অনির্দিষ্ট সময়ে যে কাজ হবে বা হয়ে থাকবে, হবে বা হয়ে থাকবে, বা পরে ভবিষ্যতে বা পরে যে কাজ হবে এখনো হয়নি, সেই কাজটাকে কি বলা হয়? ফিউচার ইনডেফিনিট টেন্স বলা হয়। ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা চিনবো কিভাবে? বাংলা ক্রিয়া শেষে থাকবে বে, ব, বা। বে, ব, বা, এই তিনটা বর্ণ থাকবে বাংলা ক্রিয়ার শেষে। বাংলা ক্রিয়া মানে বাংলা ক্রিয়া থাকবে বাক্যের শেষে। যেমন দেখো, আমি ফুটবল খেলবো, খেলবো, ফুটবল খেলবো, শেষে কি আছে? ব না? আচ্ছা, খেলবো মানে কি খেলা কাছে চলমান না? তো দেখো, আমরা ইতিপূর্বে এই বাক্যটা আমরা একটু ভালো লিখি, আমি ফুটবল খেলি আর ফুটবল খেলেছিলাম। তিনটা বাক্য লিখেছি, এই একটা বাক্যকে আমরা একটু ভেঙে তিনটা বাক্য লিখেছি। আমি ফুটবল খেলবো, ফুটবল খেলি আর ফুটবল খেলেছিলাম। এই লাম থাকলে কি বলছিলাম একটু আগে? পাস্ট টেন্স। এবার পাস্ট এর কোন টেন্স? দেখো, এখানে কি তে আছে বাক্যের ভিতরে? তে থাকলে কন্টিনিউয়াস হবে। তে থাকলে কি হবে? কন্টিনিউয়াস। সবসময় মনে রাখবা, তে থাকলে কন্টিনিউয়াস হবে। তাহলে আমি যদি এটা কন্টিনিউ, আমি ফুটবল খেলেছিলাম, তার মানে আমার খেলা কাজটা আগে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো অতীতে আমি ফুটবল খেলেছি আর খেলেছিলাম, খেলেছি মানে এইমাত্র শেষ হয়েছে, আর খেলেছিলাম মানে অনেক আগে শেষ হয়েছে, তাই তো? আমি পরীক্ষায় পাশ করেছি, তার মানে কি আজকেই বা দু একদিনের ভিতরেই আমি পরীক্ষায় প্লাস পেয়েছি। আর যদি এখান থেকে মেলা আগে হয়ে যায়, তখন কি বলবো? আমি পরীক্ষায় প্লাস পেয়েছিলাম বা আমি পাশ করেছিলাম। তার মানে লাম মানে পাস্ট টেন্স, আর সি ওটা তো প্রেজেন্ট পারফেক্ট। দুইটাই কাজ শেষ হবে, বাট পাস্ট টেন্সটা হলো মেলা আগে শেষ হয়ে যাবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট মানে তো বর্তমান, বর্তমানে শেষ হয়েছে, এরকম আর কি। তাহলে ফুটবল খেলেছিলাম মানে এটা মেলা আগে হয়ে গেছে। আমি ফুটবল খেলি, খেলি মানে কি সচরাচর, মানে সবগুলোই। হ্যাঁ, এটা ফুটবল খেলি মানে এটা হলো কি আমাদের বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। খেলেছিলাম মানে কি আগে, আর খেলি মানে কি এই যে সচরাচর আমি করি, বর্তমান বা বর্তমানে করতেছি এমন না, বর্তমানে অনির্দিষ্ট মানে নির্দিষ্ট না। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আর এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? ফুটবল খেলবো, খেলিছো এখনো? খেলবা সামনে, যে চেনার পর ব্যাপার থেকে আসে না একটা। তো ফিউচার টেন্স যখন হবে, তার আমরা গঠন কিভাবে করবো? বাক্য সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন আজকে কি বলছে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এর গঠন মানে একটা হতে পারে কি, আই পেলে ফুটবল। এখানে ভার্ব ওয়ান ব্যবহার করছেন আমরা, আমাদের এখানেও কিন্তু আজকে ভার্ব ওয়ান বলছে। তাহলে পার্থক্যটা কি? এই ভার্ব ওয়ানের আগে সরাসরি সাবজেক্ট, এই ভার্বের আগে দেখো সাবজেক্টের পরে কি শ্যাল উইল থেকে একটা ব্যবহার করা হয়েছে। এখন শ্যাল উইল দুইটা বসবে না, যখন একটা বসবে কখন কোনটা বসাবো? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা শ্যাল বসাতে পারবো। সাবজেক্ট কোন পারসন? ফার্স্ট পারসনের ভিতরে আই আর উই, এছাড়া আর নেই। সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসনের ভিতরে আই আর উই বসে। আর যেগুলো আছে মি, মাই, মাইন্ড, এগুলো তো সব পজিটিভ কেস নিয়ে হয়, মানে তখন থার্ড পারসন হয়ে যায়। তাহলে ফার্স্ট পারসন হলে আমরা শ্যাল ব্যবহার করবো, কিন্তু সব জায়গায় উইল ব্যবহার করবো, সব জায়গায় উইল ব্যবহার করতে পারবো। তাহলে আমরা সুবিধা কোনটা? উইল ব্যবহার করা। কারণ আই শ্যালও বলতে পারি, আবার আই উইলও বলতে পারি, উই শ্যালও বলতে পারি, উই উইলও বলতে পারি। বাট ইউ উইল না শ্যাল? উইল। ওখানে শ্যাল হবে না, হি শ্যাল উইল, কারণ হি থার্ড পারসন, ইউ সেকেন্ড পারসন। এখানে সিঙ্গুলার প্লুরাল দেখার বিষয় না। ফার্স্ট পারসন আমরা সব থেকে বেটার, আমরা সব জায়গায় উইল ব্যবহার করবো, এটা আমাদের সবচেয়ে ভালো হবে। তাহলে এই বাক্যটার অ্যান্সারটা কি হবে? আই, সাবজেক্ট কি আই, আই উইল। যদি কেউ শ্যাল দাও হচ্ছে তো ফার্স্ট পারসন না। এবার কি ভার্ব ওয়ান, খেলা ইংরেজি কি ফিরে ফুটবল। আমরা যখন ট্রান্সলেশন দেই তখন অনেক স্টুডেন্ট এই বাংলা অর্থ মিলাই যায়, খেলবো, খেলবো ইংরেজি কি, খেলবো ইংরেজি কি, খেলতেছি ইংরেজি কি, খেলতেছি ইংরেজি কি। এইরকম আমাদের ইংরেজি ওইভাবে আমাদের খোঁজার দরকার নেই। তো
আমরা জাস্ট এটা বাংলায় চেনব কোন টেন্স, সেই টেন্সের গঠন অনুসারে আমরা লিখবো বাক্যটা, ওর অর্থ ওর মতন হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওটা শেষ। তাহলে যদি বলি যে সে বাড়ি যাবে, কি হবে? He will go to home, না go home। কারণ হোমের পরে আমাদের আগে টু বসে না। যদি ওখানে একটা নির্দিষ্ট করে ওই হোমের আগে আরো একটা কোনো শব্দ বসতো, তখন টু বসাতে হতো। হি উইল গো টু দা হোম, দা হোম, গো আওয়ার হোম, তখন আমাদের এখানে কি বসতে পারে? টু বসতে পারে। বুঝতে পেরেছো? তারা আসবে, কি হবে? তারা আসবে, they will come। সে ভাত খাবে, ইট রাইস। ইটস না, কিন্তু এখানে মনে রাখবা ভার্ব অন, শ্যাড উইল এর পরে ভার্ব অন, এরপরে ভার্বের সাথে ওই এস বাইস হবে না, কারণ এস বাইস এক জায়গায় হবে, সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। বুঝছো? তাহলে ফিউচার টেন্স শেষ। কারো কোনো বক্তব্য আছে? নাই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হলো কি? সবসময় চলমান। কন্টিনিউয়াস মানে চলমান। তার মানে ওখানে ইংলিশে হবে কি? ভার্বের সাথে আইএনজি, আর বাংলায় হবে হলো তে। তে কথাটা থাকবে ওর ভিতরে, বাংলায় তে থাকবে, আর ইংলিশ লেখার সময় আইএনজি দিতেই হবে কন্টিনিউয়াস হইলে। এবার যেহেতু ফিউচার, সেটা আমরা কি দেখো, ভবিষ্যৎ কালে কোনো কাজ, যে কাজ হইতে বা চলিতে থাকবে। এখানে বলেছিল কি? কোনো কাজ হবে, আর এখানে হলো হইতে হবে। আর হইতে হবে মানে কি? অনির্দিষ্ট। আর হইতে বা চলিতে মানে এটা হলো চলমান থাকবে, তখন থাকবে, তাকেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর গঠনটা দেখো, এখানে গঠন ছিল বে বা বা। এখানেও সমস্যা কি আছে? বে বা আছে, কিন্তু দেখো তে থাকিবা, তে যে তে, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিব। তারা ফুটবল খেলিতে থাকবে। এখন খেলিতে থাকবে ইংলিশ কি ভাইয়া? এ তো আমি জানিনি, ও তোমার জানা দরকারই না, তোর অত বুঝবার হওয়ার দরকার নেই। তুমি শুধু জাস্ট এটা চেনবা, এই বে আছে, বে বা বে থাকলে ফিউচার টেন্স হয়। কিন্তু কি বে ওর সাথে তে আছে, তে তে কথাটা আছে। সম্পূর্ণ বাক্যটা পড়লে তারা ফুটবল খেলিতে থাকবে, তারা ফুটবল খেলবে না, খেলিতে থাকবে, তারা চলমান। আমি খাইতে থাকবো আর আমি খাবো, পার্থক্য কি? খাবোটা হলো অনির্দিষ্ট, শুরু হয়নি কাজ, কিন্তু খাইতে থাকবো চলমান। আমি যাইতে থাকবো, পড়তে থাকবো, লিখতে থাকবো, এটা হলো চলমান। আমি খাবো, যাবো, লিখবো, এগুলো হলো অনির্দিষ্ট, ইনডেফিনিট। তো যখন আমরা এরকম তে থাকিবে, এরকম থাকবে, তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তার কারণ দেখো, সাবজেক্ট প্লাস এই শ্যাল উইল যা আছে তাই। কিন্তু এই শ্যাল উইল কত নিয়ম অনুযায়ী ভার্ব হওয়ার কথা, কিন্তু আমাদের কন্টিনিউয়াস আইএনজি হবে অবশ্যই, নাহলে তো হবে না। তাহলে এখন শ্যাল উইল পরে আইএনজি দিতে গেলে তার সাথে আমাদের অতিরিক্ত একটু বি বসাতে হবে। শ্যাল বি, উইল বি, ওইটা মুখস্থ করলে ওর সাথে হলো বি ব্যবহার করতে হবে। আর কন্টিনিউয়াস যখনই হবে তখন সবসময় ভাবের সাথে আইএনজি যোগ। আমার অনেকে এমন মনে করে না, জানো, একটা ভার্বের সাথে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করবো, আবার আইএনজিও করবো, এমনটা করে না কিন্তু। ভার্বকে পরিবর্তন, হ্যাঁ, ওয়েন্টিং করে না জানো, গোয়িং হবে, হ্যাঁ, প্লেইং করে না জানো, প্লেইং। ঠিক আছে? তাহলে তারা ফুটবল খেলবে, ইংলিশ কি? ডে। ওই একইভাবে শ্যাল উইল এক জায়গায় শিখলেই হবে। এরপরে কি হবে? উইল, দে উইল বি। আচ্ছা, এবার গঠন কি? ভাবছো তো আইএনজি। এই যে খেলা, খেলা করা কাজটা, ওই তে থাকে, একবার থাকা, ইংরেজি আবার এস্টে, এস্টে এরকম যেন নিয়ে এসে না, হ্যাঁ, এরকম থাকা, এস্টে মানে থাকা বা অবস্থান করা না, এরকম দরকার নেই। আমরা এখানে মূল কাজটা কি? খেলা করা। প্লের সাথে আইএনজি যোগ, প্লেইং ফুটবল। বুঝতে পেরেছো? মেয়েটি লিখতে থাকবে, ইংলিশ কি হবে? মেয়েটি উইল বি রাইটিং, রাইটিং। তুমি গান গাইতে থাকবে, ইউ উইল বি সিঙ্গিং সং। তুমি গান গাইবে, ইউ উইল সিং সং। সে একটি ছবি আঁকাবে, ড্রয় পিকচার। সে আঁকাবে। আর যদি সে একটি ছবি আঁকিতে থাকবে, সে পিকচার। সে ছবি আঁকাতে ছিল, আঁকিতে ছিল, কোন টেন্স? আঁকিতে ছিল, ছিল পাস্ট। তাহলে হি ওয়াজ ড্রয়িং এ পিকচার, তাই তো? সে ছবি আঁকে, হি ড্রস পিকচার। আঁকে মানে সচরাচর, এটা প্রেজেন্ট টেন্সে চলে আসছে। আর একে ছিল ড্রিউ,
বুঝতে পেরেছো? তো আমরা যখন পড়বো কোনো একটা টেন্স সাথে আশপাশের টেন্স গুলো একটু খেয়াল করবো, তাহলে আমাদের কাছে হয়ে যাবে। এই 10টা টেন্স পড়লে টেন্সের আর কিছু পড়া লাগে না। টেন্সের যে পরের দুটো টেন্স আছে না, ফিউচার পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো গ্রামারে পারফেক্ট কন্টিনিউয়াস তো চলেই না। পারফেক্ট টেন্সটা মাঝে মধ্যে আসে, যেমন মনে করো শতকরা একটা। এমনি আমাদের কোনো গ্রামাটিক্যালে ওটা ব্যবহার করা হয় না। ভয়েস টেন্স তো চলেই না। তো যাই হোক, আমরা তারপরেও করবো এটা। এই 10টা টেন্স শিখলে তার মানে টেন্স সম্পর্কে যথেষ্ট আর লাগবে না। আশা করি এগুলো তোমরা ভালো করে শিখে আসবা, ভালো করে পড়ে আসবা।